Yes, sir. Okay. Okay. So I did not upload the fourth lecture basically. Just just want to know about your progress in the third lecture and about first lecture and second lecture. Okay. তো বেসিক্যালি তোমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছ কিনা এটা দেখার জন্য আমি লাস্ট লেকচার যেটা এটা আপলোড করি নাই। তো এমনিতে কারো কোনো প্রবলেম আছে ফার্স্ট লেকচার আর সেকেন্ড লেকচার কুইজ গুলো কমপ্লিট করতে পারছো? আর আরেকটা বিষয় বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ বলো। Hello, sir. হ্যাঁ। স্যার, রিগার্ডিং দ্য কুইজেস সেটা হচ্ছে যে কুইজগুলো আপনি বলেছিলেন যে গ্রেডেড হবে, বাট ওখানে প্রত্যেকটা কুইজ এক্সেপ্ট ফর লেকচার 1 কুইজ 2 সবকটা আনগ্রেড দেওয়া। মেবি ওটা তোমার ইনপুট দেওয়ার পর গ্রেডেড হবে আর কি। আমি জাস্ট এইটা যেটা ক্যাটাগরি যেটা ওটা গ্রেডেড দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও আচ্ছা। তারপর আমি দেখবো, সমস্যা নেই, প্রবলেম হবে না আর কি। তো আরেকটা আচ্ছা। বিষয় হচ্ছে তোমাদের জাস্ট লেকচার গুলোর কথা যদি আমি বলি, লেকচার গুলো কি আমি জাস্ট যেগুলো দিচ্ছি এগুলো ঠিক আছে নাকি তোমাদের অনেক অন্যরকম ডিফিকাল্টি ফেস করছো কিনা এটা আর কি বুঝতে যাচ্ছি। কারণ বেসিক্যালি তোমাদের একদম সিম্পল যেগুলো জাস্ট বেসিক থিং যেগুলো ওগুলোই জাস্ট আমি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি এখানে, ঠিক আছে। সো না যদি স্যার, লেকচার ঠিক আছে, আমার কাছে একদম নর্মাল লেগেছে। ওকে ওকে হ্যালো স্যার। ইয়া স্যার, উইক 1 এর কুইজ কি হচ্ছে আমার, কুইজটা সাবমিট হচ্ছে না স্যার। গতকালকে সাবমিট করছিলাম তো সাবমিট হচ্ছে না স্যার, কেন ওটা? ওকে, মেবি ওটা ডেট ছিল 12 জুলাই। ওকে, স্যার 13 দেখছিলাম তো। 13টা দিল তোমার। ওই টাইমটা যেটা ওই ইডিএক্স বিইউএক্স এর যে টাইমটা, ওই টাইমটা আমাদের যে টাইমটা এটার সাথে মনে হয় ম্যাচ করে না, একটু প্রবলেম হয় আর কি। তো সেই ক্ষেত্রে তোমার হয়তো বা ডেটটা একটু ওরকম দেখাচ্ছিল। ওকে, স্যার তাহলে লাস্ট সাবমিশনের ডেটটা কোথায় পাবো আমরা? ওইখানেই দেওয়া আছে 12 যেটা ওইটাই দেওয়া থাকে। আমি 12 দিছিলাম মনে হয়, আমি দেখে নিব তারপরেও। আর মেইনলি যদি ম্যাক্সিমাম মিস করো আমি হয়তো বা স্যার একদিন বা বাড়ায় দিব, বাট সেই ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি তোমার নেক্সট যেগুলো হবে ওগুলোতে কিন্তু বাড়ানো হবে না, ঠিক আছে। ও আচ্ছা স্যার, যদি একটু দেখতেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি তোমাদের। আচ্ছা, থ্যাংক ইউ। না, এটা দেখো ওই জুলাই 12 ছিল। আমি দেখাচ্ছি তোমাকে, জাস্ট স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো তোমরা? আমি যেটা স্ক্রিন শেয়ার দিয়েছি এটা দেখতে পাচ্ছো? জি স্যার। ওকে, সো এটা 12 জুলাই ছিল, তো 13 না। তো সেক্ষেত্রে তোমার এই লেকচার 2 এরটাও 12 জুলাই ছিল। তো তোমরা যদি মিস করে থাকো আমি হয়তো বা তোমার 15 করে দিতে পারি কালকের দিন পর্যন্ত। বাট পরের গুলো যেটা দেওয়া আছে, টাইম যেগুলো দেওয়া আছে ওর ভিতরেই শেষ করতে হবে তোমাদের, ঠিক আছে। যেমন উইক টু যেটা ফার্স্ট লেকচার যেটা উইক টু ফার্স্ট লেকচার যেটা, সেটা তোমাদের ডেট দেওয়া আছে অলরেডি। ওটা আসলে পাবলিশ করা হয়েছে তোমার। লেকচার 3 তো দেখতে পারছো সবাই, না? যারা যারা দেখতে পারছো তারা তো দেখতে পারছো না উইক 3 যেটা। তো ওইটার টাইমটাও তোমার দেওয়া আছে, মেবি 16 তারিখ বা 18 তারিখ দিতে দেওয়া আছে এটা, ঠিক আছে।
সো এই ফার্স্ট উইকেটটা আমি হয়তো বা তোমাদের জন্য কনসিডার করবো, কিন্তু পরেরগুলো তোমাদের জাস্ট স্টেপ বাই স্টেপ যাইতে হবে, না হলে দেখা গেল আমার সেমিস্টারটা শেষ করতে অনেক সময় লাগবে তোমাদের। যদি এরকম ভাবে পিছাইতে থাকো, প্রতি লেকচার যদি পিছায় যাও, তখন হচ্ছে তোমাদের শেষ করা যাবে না, তোমার এই কারণে হবে। স্যার আমাদের কি কিছু প্র্যাকটিস কোশ্চেন দেওয়া যাবে? কারণ ম্যাথ হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ না করলে তো বুঝবো না যে প্রবলেমটা হ্যাঁ কোন হ্যাঁ জায়গায়। হ্যাঁ হ্যাঁ আমি এটা ট্রাই করতেছি, তোমাদের একটা প্রবলেম সেট তৈরি করতে চাচ্ছি। তো ওইখান থেকে তোমাদের ওইটা দিয়ে দিব, প্রবলেম সেটটা দিয়ে দিব, ওইখান থেকে তোমরা সলভ করবে। থ্যাংক ইউ স্যার। স্যার লেকচার 1 থেকে 22 পর্যন্ত থাকে, আর লেকচার 2 তেও তো 3টা পার্ট, মাত্র 16 তারিখ পর্যন্ত। না না, 16 তারিখ তো তোমার আমি বলছিলাম আর কি, বাট তোমাদের দুইটা কম্বাইন করে দিব, লেকচার 3 অ্যান্ড লেকচার 4 যেটা, ওটা কম্বাইন করে তোমাদের দেখা গেল হয়তো বা 18 তারিখ বা 19 তারিখ দেওয়া হবে। কম্বাইন করে দিব, আমি সমস্যা, জাস্ট আমি তোমাদের ইমপ্রুভমেন্টটা দেখতে যাচ্ছিলাম, এর জন্য আমি লেকচার 4টা এখন আপলোড করিনি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম তোমাদের এখানে যারা দেখা গেল লেকচার 3 অনেকে দেখে ফেলছে, কুইজই হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা স্টেপ বাই স্টেপ ঠিকই আছো। তো আমি ওটা আপলোড করে দিব, এবং ডেট ডেট যেটা দিয়ে দিব তোমার, যাতে ওই ভিতরে শেষ করতে পারো ওরকম ডেটই দিয়ে দিব। আর অনেকেই বলতেছিল তোমাদের পিডিএফ, সরি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো যেগুলো আমি ভিডিওতে ইউজ করতেছি ওগুলো দেওয়ার জন্য, ওগুলো আমি ভিউএক্স আপলোড করে দিব, ঠিক আছে, রিডিং ম্যাটেরিয়াল হিসেবে। থ্যাংক ইউ স্যার, ওটা দিলে খুব ভালো হয় আর কি। ওকে, আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। স্যার, ইয়া, লেকচার 3 তে আপনি বলেছেন জি সবসময় -9.8 ধরতে, তাহলে ইয়া, ম্যাক্সিমাম হাইট কাউন্ট করার সময় কেন মাইনাস হবে না? কোনটার কথা বলছো, ম্যাক্সিমাম হাইট? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা অলরেডি তোমার ইকুয়েশনে ধরে নিয়ে আসছি আমরা। ম্যাক্সিমাম হাইটের ইকুয়েশন যেটা তুমি দেখো, একটা ইকুয়েশন আসছিল v² = u² প্লাস 2a s, একটা ইকুয়েশন ছিল না, জি স্যার। v² = u² + 2as। সো ম্যাক্সিমাম হাইটে যদি আমি কনসিডার করি, তাহলে y কম্পোনেন্ট কনসিডার করবো, ঠিক না? স্যার y এর দিকে ব্যারি হচ্ছে, তো সো তখন ভেলোসিটির y কম্পোনেন্ট কত হবে? vy² = v0y² -2gh, এটাই হবে না? মাইনাস কনসিডার করলে -2gh হবে না? বুঝতে পারছো ইকুয়েশনটা? জি 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 স্যার। তো ম্যাক্সিমাম পয়েন্টে তোমার ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট কত হয়? 0 হয়ে যায়। তো 0² = v0y² -2gh, তখন এইচটা ম্যাক্স, এইচ ম্যাক্স হয়ে যাবে। ওকে, তো ফাইনালি তুমি যদি এই ইকুয়েশনটা লিখো দেখো, তখন হয়ে যাবে এইচ ম্যাক্স = v0y² / 2g, আলটিমেটলি v0 sin θ² / 2g। ওইখানেও -9.8 ইউজ করা হয়েছে, -g ইউজ করা হয়েছে, বাট ওটা হলো জাস্ট টোটাল ইকুয়েশনটা মনে রাখার জন্য একবার আমি জাস্ট টোটালটা লিখে দিয়েছি। Okay? তো স্যার আর একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। উপর থেকে যখন ফল করবে কোনো অবজেক্ট, তখন কেন মাইনাস হবে জি? Gটা always negative because we consider the y-axis vertically upward positive and downward negative. Okay, so গ্র্যাভিটির জন্য অবজেক্টগুলো নিচের দিকে মুভ করে,
সো দ্যাটস ওয়াই আমাদের জাস্ট অ্যাক্সিলারেশন অলওয়েজ ডাউনওয়ার্ড, ঠিক আছে। আর তোমরা যেটা আগে পড়ে আসছো সেটা যেখানে ধরছিল যে মেইনলি উপরের দিকে যদি আমরা থ্রো করি তাহলে অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে, নিচের দিকে হলে অ্যাক্সিলারেশন পজিটিভ হবে। সেটা হচ্ছে জাস্ট নর্মাল ইকুয়েশন গুলোর জন্য, ঠিক আছে। যেমন বি ইকাল টু ইউ মাইনাস জিটি বা বি ইকাল টু ইউ প্লাস জিটি, তো এটা শুধু ওয়ান ডাইমেনশনাল ছিল, ঠিক আছে। শুধু উপরের দিকে থ্রো করতেছে বা নিচের দিকে পড়তেছে পারপেন্ডিকুলারলি, ঠিক আছে। এটা প্রজেক্টাইলের জন্য না, বুঝতে পারছো? এটা ফ্রি ফল, যেটা আমি ফ্রি ফল যেটা দেখাইছি প্রথমে। তো ফ্রি ফলের ক্ষেত্রে তোমার উপরের দিকে যদি নিক্ষেপ করো তাহলে তোমার অবজেক্ট গুলোর ভেলোসিটি ডিক্রিজ করতে থাকবে এবং এক সময় জিরো হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে নেগেটিভ। আর যখন নিচের দিকে করবা ভেলোসিটি তখন কিন্তু জাস্ট ইনক্রিজ করতেছে এবং সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা তোমার হচ্ছে পজিটিভ, ওকে। তো তখন কিন্তু তোমরা জাস্ট ভেলোসিটি, নর্মালি যে ভেলোসিটি যেটা ছিল ওইটাই ধরছো, ভেলোসিটি পজিটিভ না নেগেটিভ এটা ধরতেছো না, শুধু অ্যাক্সিলারেশন পজিটিভ নেগেটিভ ধরতেছো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সবকিছুই কারেকশন করে দিচ্ছি যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম এসে গেছি, যে ওয়াই অক্ষ বরাবর যদি ওয়াই পজিটিভ হয় আপওয়ার্ড এবং ওয়াই যদি নেগেটিভ হয় ডাউনওয়ার্ড, তো সেই ক্ষেত্রে পজিটিভ যেটা পজিটিভ দিকের দিকে যাই যাবে সব পজিটিভ, আর নেগেটিভ দিকের দিকে যেটা যাবে সবই নেগেটিভ। তার মানে উপরের দিকে যেটা যাচ্ছে, তার মানে যদি উপরের দিকে থ্রো করি ইনিশিয়াল ভেলোসিটি উপরের দিকে যদি থ্রো করি পজিটিভ হচ্ছে, আবার যে নিচের দিকে থ্রো করি ইনিশিয়াল ভেলোসিটি নেগেটিভ, ওকে। সিমিলারলি হাইটের ক্ষেত্রে যদি তুমি কনসিডার করো, হাইট যখন নিচের দিকে যাচ্ছে, হাইট যদি উপর থেকে নিচের দিকে কনসিডার করি তখন হাইটটা নেগেটিভ, আর যদি হাইট নিচ থেকে উপরের দিকে কনসিডার করি হাইটটা পজিটিভ, ওকে। জাস্ট মানে অরিজিন থেকে সে পজিটিভ অ্যাক্সিস এর দিকে যাচ্ছে না নেগেটিভ অ্যাক্সিস এর দিকে যাচ্ছে সেটার উপর কনসিডার করে আমরা জাস্ট সাইন গুলো দেই। সো উপরের দিকে থ্রো করলে ইনিশিয়াল ভেলোসিটি পজিটিভ, হাইট পজিটিভ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি নেগেটিভ। তো নিচের দিকে যদি তুমি যদি থ্রো করো তাহলে ভেলোসিটিও নেগেটিভ, হাইটও নেগেটিভ, আবার হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিও নেগেটিভ। সো এই হলো বিষয়টা, ঠিক আছে? যেহেতু তুমি টু ডাইমেনশনাল করতেছো এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, সো দ্যাটস ওয়াই এটা আমাদের ইন্ট্রোডিউস করতে হচ্ছে। আর স্যার আমরা যখন মানে হাইটটা যখন উপর থেকে উপর থেকে নিচ পর্যন্ত ক্যালকুলেট করছি যে প্রজেক্টাইল ইয়া কোনো কিছুর জন্য যদি হ্যাঁ 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 তাহলে height কেন নেগেটিভ আসতেছে? কোনটা নেগেটিভ আসতেছে বলতে তো? মানে ওই যে উপর থেকে নিচে যদি ধরা হ্যাঁ হ্যাঁ হয় হ্যাঁ 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 হ্যাঁ। হাইটটা তো নেগেটিভ দেখো, মেইনলি ডিস্টেন্সটা কি, হাইটটা হচ্ছে আমার দূরত্ব, কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে ভার্টিক্যালি। তো আমরা জানি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, এটাই না? তো অবজেক্টটা যখন যেখান থেকে থ্রু করতেছে উপর থেকে, সেটা তার তখন ওয়াই নট কত, জিরো। আমরা ডিফারেন্সটা কি জানি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশনটা। তো ভার্টিক্যালি পজিশন যদি হয়, ইনিশিয়াল পজিশন কত, যেখান থেকে থ্রো করতেছি জিরো, অরিজিন জিরো থেকে, আর নিচে যখন থ্রো করতেছি তখন সে দূরত্ব অতিক্রম করতেছে কত, 20 মিটার, মনে করো 20 মিটার আর কি, জিরো থেকে সে 20 মিটারে গেল নিচের দিকে। তো সেক্ষেত্রে আমাদের ফাইনালটা হচ্ছে 20 আর ইনিশিয়ালটা হচ্ছে কত, জিরো, ঠিক আছে। তো আমরা জানি এখানে যেটা ওয়াই মাইনাস ওয়াই নট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট তোমাদের ডিফারেন্স যেটা হবে, জাস্ট যেটা আমরা জাস্ট ইকুয়েশনে যেটা লিখি নাই, তোমাদের ইকুয়েশনে লেখা হয় নাই, ডেল এক্স এবং ডেল ওয়াই দ্বারা আমরা ডিফাইন করি, ঠিক আছে। তো বেসিক্যালি ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, সো ফাইনাল হচ্ছে আমাদের, সরি ইনিশিয়াল মাইনাস ফাইনাল হয়। তো ইনিশিয়ালটা ছিল জিরো, ইনিশিয়াল মাইনাস ফাইনাল, যেটা ইনিশিয়াল ছিল জিরো মাইনাস ফাইনাল ছিল 20, সো দ্যাটস ওয়াই অটোমেটিক্যালি হাইটটা নেগেটিভ আসে, ঠিক আছে। তো তোমাদের জাস্ট, হ্যাঁ। স্যার তাহলে ওই ক্ষেত্রে তো মানে নিচ থেকে উপরের হাইটটা নেগেটিভ হওয়ার কথা না, লাইক না না, জাস্ট বিকজ আপনি মানে আমরা যদি আচ্ছা আমি আমি তোমাকে, কনসিডার করি হ্যাঁ হ্যাঁ তাহলে মানে ওই গ্র্যাভিটিটা নেগেটিভ আসে না, বিকজ আমরা অ্যাক্সেলারেশনটা তো নেগেটিভ ঢুকতেছে ওই ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। না, জাস্ট হাইটটা কোন দিকে কাউন্ট করতেছো তুমি বলো তো? মানে নিচ থেকে উপরে যদি আমি একটা মানে বল যদি হুম সাপোজ ফেলি হুম হুম তাহলে প্রজেক্টাইলে যে মানে ইউ মানে একটা ইউ টাইপের শেপ হয়, হুম সো হুম। ওখানে মানে যদি আমি উপরের দিকে ফেলি তাহলে গ্র্যাভিটিটা তো নেগেটিভ আসতেছে, হ্যাঁ তো হ্যাঁ, ইভেনচুয়ালি হাইটটাও গ্রাভিটেশনাল, তো তখন নেগেটিভ আসে।
না না, Correct. হাইটটা নেগেটিভ আসবে না তোমার। দেখো তোমার পজিশনের কথা যদি চিন্তা করো, দাঁড়াও আমি তোমাকে ইয়ে থেকে দেখাচ্ছি, তাহলে তোমার জন্য বেটার হবে। কিছু ওয়েট করো। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। ওকে, সো দেখো আমি দেখাচ্ছি তোমার এখানে। তো here is the equations in vertical case, okay? তো ভার্টিক্যালি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, so basically this is y minus y naught, okay? তো y minus y naught যে বিষয়টা, সেটা হলো আমাদের জাস্ট যে বিষয়টা আসতেছে y minus y naught। সো ইনিশিয়ালি y minus y naught কিন্তু চেঞ্জ হচ্ছে। তো y naught represent the initial position, vertical position of the object, and y represent the final vertical position of the object, okay? So this is initial vertical position and this is final vertical position, okay? Here, so initially যদি তোমার মেইনলি একটা অবজেক্ট এইখান থেকে তুমি থ্রো করো, এখান থেকে যদি উপরের দিকে থ্রো করো, ঠিক আছে, উপরের দিকে থ্রো করো, ইনিশিয়ালটা হচ্ছে 0, ঠিক আছে, ইনিশিয়ালটা 0। এবং ফাইনালি যখন তুমি যাচ্ছ একটা পয়েন্টে, দেখো ফাইনালি যখন যাচ্ছ একটা পয়েন্টে, সরি নিচের দিকে যখন থ্রো করতেছো, যখন নিচের দিকে থ্রো করতেছো, দেখো এটা মনে করো একটা ছাদ মনে করতে পারো, ছাদের ওইখান থেকে যদি থ্রো করো, ইনিশিয়ালি হচ্ছে হাইট যেটা ওয়াই নট। সো ওয়াই নটটা কিন্তু মাটির থেকে হাইট কত, গ্রাউন্ড থেকে হাইট কত, একটা পার্টিকুলার মিটার আছে না, বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। মনে করো 10 মিটার, দেওয়ালটা মনে করো 10 মিটার দূরত্বে আছে। সো ইনিশিয়ালি তুমি 10 মিটার থেকে থ্রো করতেছো, সো ওয়াই নট এর ভ্যালু কত, 10। মাইনর ভ্যালু হচ্ছে তখন ইয়া হয়ে যায় স্যার, জিরো। মনে না, ওয়াই নট 0 হবে কোত্থেকে, তোমার তো হাইটটার জন্য কনসিডার করতেছো না, ওয়াই নটটা গ্রাউন্ড থেকে কত দূরত্বে আছে, 10 মিটার দূরত্বে আছে না, যখন গ্রাউন্ডে হিট করবে তখন তার হাইট কত হচ্ছে, ও ওয়াই নট, ও ডিস্টেন্সটা, হ্যাঁ হ্যাঁ ডিস্টেন্সটা আমি 10 10 মিটার, এবং গ্রাউন্ডে যখন হিট করছে তখন হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো দেখো তখন এই যে গ্রাউন্ডে ওয়াইটা হচ্ছে 0 মাইনাস 10, তার মানে হাইটটা অটোমেটিক্যালি কি আসতেছে, নেগেটিভ আসছে যখন উপর থেকে থ্রো করতেছে। আর যখন গ্রাউন্ড থেকে থ্রো করবা, দেখো এখানে, দেখো গ্রাউন্ড থেকে যখন থ্রো করতেছ, গ্রাউন্ড থেকে যখন উপরের দিকে থ্রো করতেছ, তখন গ্রাউন্ডেরটা ওয়াই নট অটোমেটিক্যালি 0, একটা পয়েন্টে যাচ্ছ, ওয়াইটা হচ্ছে তখন তোমার মনে করো 10 মিটার। তো তখন দেখো এখানে যেটা দেওয়া আছে 10 মাইনাস 0, তার মানে 10 পজিটিভ আসতেছে, okay? ও আচ্ছা। তো আমি বেসিক্যালি আমি তোমাদের যেটা বলবো এখানে, ইন কেস অফ তোমাদের যে প্রবলেমগুলো যেটা আসবে, ঠিক আছে, তো সবগুলোই তোমাদের জাস্ট উপরের দিকে যেগুলো থ্রো করা হচ্ছে ওইগুলোই আসবে। আমি ডিফিকাল্টি যেগুলো নিচের দিকে থ্রো করতেছে বা অন্য কোনো টাইপের আমি প্রবলেম দিব না তোমাদের, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের উপরের দিকে যেটা থ্রো করতেছে ওইটা দিব। সো সেই ক্ষেত্রে তোমার এই হাইটটা নিয়ে নেগেটিভ না পজিটিভ ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, এইচটা অলওয়েজ তোমার পজিটিভই হবে, এবং অ্যাক্সিলারেশনটা অলওয়েজ নেগেটিভই হবে, ঠিক আছে। তো ওইটা নিয়ে টেনশন করে না, বাট মেইনলি বেসিক্যালি প্রজেক্টের মোশনের কম্পোনেন্ট আকারে বোঝার জন্য যেটা হয়, হাইটটা যদি তুমি কনসিডার করো নেগেটিভ হবে উপর থেকে নিচের দিকে থ্রো করলে, এবং নিচ থেকে উপর দিকে থ্রো করলে হাইটটা পজিটিভ হবে, এবং ভেলোসিটিটাও যদি তুমি নিচ থেকে উপরের দিকে থ্রো করো ইনিশিয়াল ভেলোসিটি পজিটিভ, এবং যদি নিচের দিকে থ্রো করো ইনিশিয়াল ভেলোসিটিটা নেগেটিভ, ওকে। এবং তুমি যদি অ্যাক্সিলারেশন ধরো, অ্যাক্সিলারেশন ইজ অলওয়েজ নেগেটিভ। সো দিস আর দ্য বেসিক থিংস, ওকে। পজিটিভ বলতেছি, মানে ম্যাক্সিমাম হাইটের জন্য তো তখন আমরা অ্যাক্সেলারেশন অলওয়েজ পজিটিভই নেব, রাইট? না না, ম্যাক্সিমাম হাইটের জন্য তো তুমি উপরের দিকে থ্রো করতেছো না, উপরের দিকে থ্রো করলে তো অ্যাক্সিলারেশন নেগেটিভ, সবসময় নেগেটিভ অ্যাক্সিলারেশন। দেখো ম্যাক্সিমাম হাইটটা কোত্থেকে আসতেছে ওইটাও দেখাই দিচ্ছি তোমাদের। সো
আচ্ছা, ওই এটা চলে গেল, আবার দেখাচ্ছি তোমাকে। সো দিস ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটা ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি নট ওয়াই স্কোয়ার প্লাস 2ay y minus y naught. Okay, so here at the maximum height y component velocity is 0. তো এই পার্টটা যদি 0 হয় তাহলে এইটুক 0 হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? এটুক 0 হয়ে যাচ্ছে, শুধু এখানে থাকতেছে ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস 2g, আর y মাইনাস ওয়াই নট হয়ে যাচ্ছে তখন এইচ ম্যাক্স, তখন হাইটটা হয়ে যাচ্ছে এইচ ম্যাক্স। y মাইনাস ওয়াই নটই তো হাইট রিপ্রেজেন্ট করতেছে, তো এইচ ম্যাক্স তার মানে মাইনাস 2g এইচ ম্যাক্স, মাইনাস 2g এইচ ম্যাক্স, এখানে হচ্ছে ভি নট ওয়াই স্কোয়ার, এদিকে হচ্ছে 0। তো আলটিমেটলি এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আমরা কিন্তু মাইনাস ইউজ করছি, দেখো 0 স্কোয়ার ইকুয়াল টু ভি নট ওয়াই স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স। ওকে, ও আচ্ছা, তো ফ্রম দিস ইকুয়েশন বেসিক্যালি এইচ ম্যাক্স, যেহেতু এটা মাইনাস ছিল, এটা ওপাশে যে প্লাস হয়ে যাচ্ছে, এটা ওপাশে যে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এইচ ম্যাক্স ইকুয়াল টু ভি নট ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তো এর জন্য আমি তোমাদের এই ইকুয়েশনটা সরাসরি লিখে দিচ্ছি, এইচ ইকুয়াল টু ভি নট বা ভি আই সাইন থিটা স্কোয়ার ডিভাইড বাই 2g। ওকে, আমি মাইনাস ইউজ করছি এখানে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আর কেউ কোনো প্রবলেম ফেস করতেছো? তাসনুবা, মেইনলি তোমাদের সবগুলো লেকচারের এই সেই কি বলে কনসালটেশন ক্লাস বলো বা ডিসকাশন ক্লাস বলো, এটা কিন্তু একটা ইসেই লিঙ্কই হবে। সো ফার্স্টের দিকে যদি লিঙ্কটা পেয়ে থাকো, সব লিঙ্কই একই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। তো সেম লিঙ্ক, মেইনলি সেম লিঙ্ক। ঠিক আছে স্যার, আমার কিছু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই বলো। স্যার, আমাদের কি কোনো গ্রুপ ওয়ার্ক আছে? স্ল্যাকে একটা গ্রুপ আছে তোমাদের, তো ওইখানে যে কোনো কিছু কোশ্চেন করতে পারো বা ডিসকাশন করতে পারো, আমি ওখানে আনসার দিব। ওইখানে ভিডিওগুলো আপলোড করে দিই, এই ভিডিওটাও রেকর্ড হচ্ছে, আমি ওখানে আপলোড করে দিব। স্যার, ওইটাতে আমি জয়েন করতে পারছি না, বলছে যে এক্সপায়ার্ড ওটা। তোমাদের ওটাতে তো দেওয়া হয়েছিল মনে হয়, ইনভিটেশন দেওয়া হয়েছিল, ইনভিটেশন পাইছিলা? ইয়েস স্যার, তখন আমি অনেক ইনঅ্যাক্টিভ ছিলাম, সো আমি আচ্ছা, তখন ঠিক জয়েন আছে। করিনি। তো তুমি আমাকে একটা মেইল করো তোমার আইডি দিয়ে, জি সুইট আইডি বা অন্য কোনো আইডি দিয়ে, আমি জি সুইটটাই দিও, আমি ওখানে ইনভাইট দিয়ে দিব, তুমি অ্যাড করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। আর আমি জানতে চাচ্ছিলাম যে কোনো টিম ওয়ার্ক আছে কিনা, না না, টিম ওয়ার্ক থাকবে না তোমাদের, জাস্ট ইন্ডিভিজুয়াল সব। ইয়া ইয়া। আচ্ছা ঠিক আছে স্যার। আর স্যার বলে আমাদের গ্রেডেড কুইজ কবে হবে? গ্রেডেড কুইজ তো সবগুলোই তোমাদের, তো কুইজগুলো সবগুলোই গ্রেডেড, জাস্ট 3টে অ্যাটেম্পটস থাকবে আর কি তোমাদের। সবগুলোই? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই গ্রেডেড কুইজ। স্যার, ওখানে আনগ্রেডেড লেখা সবগুলোই, এর জন্য আমি আসলে গ্রেডেড করে দিয়েছি, বাট আনগ্রেডেড হয়ে গেছে কিভাবে আমি বুঝতে পারতেছি না, বাট গ্রেডেড করে দেওয়া হয়েছে, আমি দেখতেছি তারপরে তোমাদের এটা মানে স্যার দেখতেছি, সবগুলো তিনটা গ্রেডেড থাকবে। লেকচার যেগুলা প্রত্যেকটা 3টা করে দেওয়া আছে, পার্ট হ্যাঁ হ্যাঁ 3টা আর কোয়েশ্চেনও 3টা, স্যার ওগুলো তো না, 3টে অ্যাটেন্ড করতে। কোশ্চেন 3টা না, তোমাদের কুইজ 2টা করে দেওয়া আছে, এমসিকিউ টাইপের যেটা 2টা করে দেওয়া আছে, আর মাঝে মধ্যে তোমাদের আমি নিউমেরিক্যাল ইনপুট জাস্ট প্রবলেম সলভ করে ইনপুট করার জন্য জাস্ট ভ্যালুটা ইনপুট করার এই দেওয়া আছে। আচ্ছা, আর স্যার আমি না লেকচার যে 2টা ওইটা আমি অ্যাটেন্ড করতে পারছি না, মানে সাবমিট হচ্ছে না। ওটা তোমার ডেট চলে গেছে, এর জন্য সাবমিট করতে পারতেছে না। তো আমি এখন আবারও বলতেছি যে তোমাদের স্ল্যাকেও বলে দিব, শুধুমাত্র ফার্স্ট উইকের জন্য কনসিডার করতেছি। তো ফার্স্ট উইকে তোমাদের এটা এক্সটেন্ড করে দিচ্ছি, 12 জুলাই ছিল লাস্ট ডেট, তো আমি 15 বা 16 জুলাই করে দিব, সেই ক্ষেত্রে 15 জুলাই করে দিব, হয়তো একদিন চেষ্টা করে দিব, তো এর ভিতরে শেষ করে দিব। বাট পরের লেকচার গুলো যেগুলো, ওগুলো কিন্তু কুইজ গুলো তোমার টাইমলি দিতে হবে, নাহলে এক্সটেন্ড করা যাবে না আর কি পরে। আচ্ছা স্যার, প্রত্যেকটা কুইজ হচ্ছে 1 উইকের মধ্যে শেষ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, 7 ডেজ। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো তোমাদের, তুমি বলতেছো লেকচার 2
Yes, sir. লেকচার 2 এর কথা বলতেছো না লেকচার 3 তে আনগ্রেডেড দেওয়া, কোনটার কথা বলতেছো? স্যার আমি সবগুলো দেখলাম যে আনগ্রেডেড। ফার্স্টের দিকের গুলো হয়তো বা আনগ্রেডেড থাকতে পারে, কারণ ফার্স্ট উইকের যেটা ফার্স্ট 2 উইক যেটা ওই দুইটা আমি জাস্ট তোমাদের জাস্ট এক্সপেরিমেন্টালি বলতে পারো, ওগুলো জাস্ট আমি করে দিছি আর কি এক্সপেরিমেন্টাল। না স্যার, ওই যেটা আমি ক্লাসের শুরুতে বললাম, মানে লেকচার 1 এর জাস্ট কুইজ 2 টাই গ্রেডেড লেখা, বাকি সবগুলা মানে ইনফ্যাক্ট কালকে মানে যে কুইজটা আমি অ্যাটেন্ড করলাম একদম লাস্টের কুইজ যেটা ছিল ওই লেকচার 3 কুইজ 3 ওটাও আনগ্রেডেড দেওয়া। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি তোমাদের এটা, বাট সবগুলোই তোমাদের গ্রেডেড হবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। Okay. ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে লেকচার 4টা আমি ইম্পোর্ট করি নাই, জাস্ট আপলোড করব তোমাদের, জাস্ট তার আগে একটু দেখাই দেবো এখানে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি যাইতে যাচ্ছি লেকচারে। না স্যার, কোনো প্রবলেম নেই। ওকে, সো লেকচার 4 যেটা তোমাদের, সো বেসিক্যালি লেকচার 4 হচ্ছে তোমাদের সার্কুলার মোশন, দেন Newton's law of motions and force. Okay, so first thing is that circular motion. So circular motion is nothing but a particular motion in circular path. Okay, so only difference is the motion of the object is in circular path or a circular arc. Okay, so if we consider a object is moving in a circle, okay, in a circle or path is circular, so the motion of that object is called circular motion. So there are two types of circular motion. Basically, one is uniform circular motion, and another is non-uniform circular motion. So in case of uniform circular motion, speed will be constant. In case of non-uniform circular motion, then speed just change. There will be change in speed. Okay. So if we try to just explain it in a figure, so just like that, if we just tie a object, so একটা object যদি বেঁধে just রশির সাথে বেঁধে যদি আমি just চারদিকে ঘোরাই, so then the motion of this object is called circular motion. Okay, so এখানে দেখো দেখানো আছে জাস্ট একটা রশি থেকে একটা অবজেক্টকে বাঁধার পরে চারদিকে জাস্ট রোটেট করাচ্ছে, ওকে, চারদিকে ঘোরাচ্ছে। তো ইন দিস কেস ভেলোসিটি যদি তোমার ভেলোসিটি হচ্ছে আমার ম্যাগনিটিউড এবং ডিরেকশনের বিষয়ে আসে, বাট স্পিডের কথাটা কিন্তু আমরা বলতে পারি শুধু ম্যাগনিটিউডটা। ওকে, তো স্পিড আর ভেলোসিটি ডিফারেন্স কিন্তু আমি দেখাইছি তোমাদের। তো হেয়ার স্পিড রিমেইন কনস্ট্যান্ট। দেখো স্পিডটা যদি তুমি সেম না রাখো তাহলে কিন্তু এই সার্কেলটা মেনটেন করতে পারবা না। তুমি যদি ঘোরানো শুরু করো, যদি আস্তে আস্তে স্পিডটা কমায় নিয়ে আসো, তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে অবজেক্টটা এই সার্কেলটা ফলো করবে না, তখন আস্তে আস্তে তোমার সার্কেল থেকে সরে আসবে বা সার্কেলটা ছোট হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি এটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। বাট ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন, স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে যেই স্পিডে ঘোরাচ্ছ পুরো সেই স্পিডেই করতেছে অবজেক্টটা এবং সার্কেলটা মেনটেন করতে। তো স্পিডটাও যদি সেম থাকে, এখানে স্পিড যদি কনস্ট্যান্ট থাকে, তার এর জন্য এটা বলতে পারো না যে এখানে ভেলোসিটি রিমেইন কনস্ট্যান্ট। সো ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট ইন দিস কেস। তো কেউ কি এক্সপ্লেইন করতে পারবা কি জন্য ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট হচ্ছে না? স্পিড কনস্ট্যান্ট আছে, মনে করো স্পিড যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে সব জায়গায় 10 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে যে কোনো পয়েন্টেই স্পিডটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বাট ভেলোসিটি কিন্তু তোমার এখানে কনস্ট্যান্ট না। আমরা কিভাবে এটা বলতে পারি বলো তো? ওকে, সো দেখো এখানে মেইনলি তোমাদের ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে ডিরেকশনের জন্য। দেখো এই পয়েন্টের যে ডিরেকশন ছিল এই দিক, এই পয়েন্টে এই দিক, এই পয়েন্টে আসলে এই দিক স্পর্শক বরাবর, এই পয়েন্টে এই দিক, এই পয়েন্টে এই দিক, তার মানে ডিউ টু দ্য চেঞ্জ ইন ডিরেকশন, ডিউ টু দ্য চেঞ্জ ইন ডিরেকশন অফ দ্য ভেলোসিটি, হেয়ার ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। ওকে, ভেলোসিটি কনস্ট্যান্ট না। আরেকটা বিষয় হইলো তুমি যদি এই অবজেক্টটাকে ঘোরাইতে চাও, তার মানে তুমি এটাকে, যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে কি অ্যাক্সিলারেশন আছে নাকি অ্যাক্সিলারেশন জিরো, এটা বলো দেখি, কেউ একজন বলো। Here velocity is not constant, so is there any acceleration or not? Acceleration is zero or not? স্যার স্যার অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন আছে।
হ্যাঁ হ্যাঁ, সো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হইতো তাহলে অ্যাক্সিলারেশন থাকতো, তার মানে দ্যার ইজ এন অ্যাক্সিলারেশন হেয়ার। ওকে, সো আমরা তো আজকে যেটা দেখবো, তোমার ফোর্সের যেটা দেখবো, ওইখানেও আমাদের বলা থাকবে ইফ দেয়ার ইজ এন অ্যাক্সিলারেশন দেয়ার মাস্ট বি এ দেয়ার মাস্ট বি এ ফোর্স ইনভলভ। ওকে, সো যেহেতু অ্যাক্সিলারেশন আছে, একটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে গেলে অবশ্যই তোমার একটা ফোর্স দিতে হয় বা ফোর্স ইনভলভ হইতে হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু তুমি যে এই যে অবজেক্টটাকে ঘোরাচ্ছ, তো একটা টেনশন দিচ্ছ। টেনশনটা হচ্ছে রশ্মির দিকে যে ফোর্সটা দেয় অবজেক্ট থেকে, তুমি যেই পয়েন্ট থেকে তাকে ঘোরাচ্ছ ওই পয়েন্টের দিকে যে ফোর্সটা দিচ্ছ, যে ফোর্সে তার দিকে ঘোরাচ্ছ বা অ্যাক্সিলারেট করাচ্ছ, ওইটাকে আমরা বলতেছি এখানে টেনশন। টেনশনটাকে আমরা টান বলি আর কি, বাংলা যেটাকে টান বলো আর কি। ওকে, তো এইদিকে টেনশন দিচ্ছ, সো এই টেনশনের জন্য চারদিকে রোটেট করতেছে। ওকে, so that's why there is a particular tension involved towards the center of the point, so this tension is called centripetal force. Okay, কেন্দ্রমুখী বল আমরা যেটাকে বলি, this is called centripetal force, always direction towards the center, মানে কেন্দ্রের দিকেই হয়, যে সার্কেল আছে সার্কেলের কেন্দ্রের দিকে হয়, this is সেন্টিমিটাল ফোর্স এন্ড অলসো টুয়ার্ডস দ্য সেন্টার। এখানে অ্যাক্সিলারেশন যেটা হবে, অবজেক্টের যে অ্যাক্সিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশনটা হচ্ছে সেন্টারের দিকে, সো দিস ইজ কল্ড সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, তো আমার মনে হয় এই ফিগারটা তোমরা বুঝতে পারছো মেইনলি। হেয়ার ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট, there different direction and there is a force involved towards the center is called centripetal force, and then acceleration involved towards the center which is called centripetal acceleration। তো এখানে ওইটাই বলছে। ওকে, there is a particular acceleration. Okay, so acceleration থাকলে অবশ্যই force involved থাকে, এবং this force is always towards the center, this is called centripetal force। Okay, now in this figure just describe the mathematical formula, how can we calculate the force and acceleration. Okay, so first, if the radius of the path is r, we consider the radius of the path is r and the time required to complete one oscillation, মানে একটা সার্কেল কমপ্লিট করতে, এই পয়েন্ট থেকে সে ঘুরে আবার এই পয়েন্টে আসতেই, তার মানে একটা অসিলেশন কমপ্লিট করতেছে সে। তো একটা অসিলেশন কমপ্লিট করতে তার যদি সময় লাগে টি, সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড টি। তো এই অসিলেশনের টাইম পিরিয়ড টি, তার মানে কমপ্লিট একটা অসিলেশন করতে যে সময় লাগে তাকে বলতেছে টাইম পিরিয়ড টি। তো এই মোশন যেটা, এই অবজেক্টটার মোশনের যদি তোমার ইউনিফর্ম মোশন সার্কুলার মোশনের যদি আমাদের টাইম পিরিয়ড টি হয় এবং পাথের রেডিয়াস যদি আর হয়, তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু 2 পাই আর ডিভাইডেড বাই টি। ভেলোসিটির ইকুয়েশনটা কি ছিল? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, বা স্পিডের যেটা স্পিডের ইকুয়েশন ছিল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। So আর স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। সো ডিস্টেন্স হচ্ছে জাস্ট এই সার্কুলার যে আর্ক যেটা বা সার্কেল যেটা আছে, এই সার্কেলের টোটাল দূরত্ব যেটা হচ্ছে, ঠিক আছে, সার্কামফারেন্স যেটা হচ্ছে। সো সার্কামফারেন্স হচ্ছে তোমার এটা পরিধি। তো পরিধি একটা বৃত্তের সার্কেলের পরিধি যে আমরা বের করতে চাই সেটাকে বলি 2 পাই আর। ওকে, 2 পাই আর। So this is the 2 পাই r is the distance 2 পাই r, and t is the time required to just complete this distance. 2 পাই r distance অতিক্রম করতে t সময় লাগতেছে, so distance divided by time is the speed. So here v equal to 2 পাই r by t. So এটা মনে রাখো, this is basically the distance divided by time, v equal to 2 পাই r by t, and then acceleration a equal to v square by r. This is centripetal acceleration towards the center, always towards the center, এখানে দেখানো হয়েছে। So a equal to v square by r, and force, centripetal force, we know that F equal to ma. Okay, F equal to ma, then F equal to m, just এর পরিবর্তে b square by r বসালে mb square by r. So these are the three formula in case of circular motion. এই তিনটা মনে রাখলে হবে। velocity v equal to 2 পাই r by t, acceleration equal to v square by r, and F equal to mv square by r. Okay, so these are the velocity, acceleration and force involved in circular motion. So here is a problem. Okay, তো দেখো এখানে ফিগারে দেখা যাচ্ছে দেব ওয়ান্টস টু প্র্যাকটিস ভার্টিক্যাল সার্কেলস ফর এ ফ্লাইং শো। তার মানে সে একটা এক্সিবিশন হচ্ছে, যেটাতে হচ্ছে একটা হেলিকপ্টার বা বিমান দিয়ে নিয়ে সে প্লেন দিয়ে একটা সার্কেল কমপ্লিট করতে চাচ্ছে। ওকে, তো সার্কেল কমপ্লিট করতে চাইলে তার যে অ্যাক্সিলারেশন যেটা ছিল, acceleration is 3g. So this is centripetal acceleration. Acceleration is towards the center. The acceleration is 3g, and the speed of the plane is 78 meter per second.
So we have to calculate the radius of the path, যে কত রেডিয়াসে তার মুভমেন্ট করলে তার এই অ্যাক্সিলারেশন আর এই স্পিডটা ফলো করতে পারবে সে। ওকে, so we know that equation is a equal to v square by r, then from this r equal to v square by a. Okay, now velocity is 78, so 78 square divided by 3 into g is 9.8, so 3 the magnitude of the g, এখানে magnitude is সবসময় আমরা 3 into 9.8, which is equal to 210 meter. So 210 meter is the radius of the circular path. তার মানে সে যদি 78 মিটার পার সেকেন্ড স্পিডে যায় এবং সে যদি একটা সার্কুলার পাথ তৈরি করতে চায়, তার অ্যাক্সিলারেশন যদি 3g হয়, তাহলে তার অবশ্যই 210 মিটার রেডিয়াসের সার্কেলটাকে কমপ্লিট করতে হবে। এর থেকে বেশি যদি কমপ্লিট করতে চায়, তাহলে তার অবশ্যই ভেলোসিটি চেঞ্জ করতে হবে বা অ্যাক্সিলারেশন চেঞ্জ করতে হবে, বা এর থেকে কম রেডিয়াসে যদি সে সার্কেল করতে চায়, তাহলে অবশ্যই তার স্পিড বা অ্যাক্সিলারেশন চেঞ্জ করতে হবে। ওকে, বাট 78 মিটার পার সেকেন্ড স্পিড এবং 3g অ্যাক্সিলারেশন যদি সে সার্কেল কমপ্লিট করতে চায়, তাহলে তার রেডিয়াস অবশ্যই 210 মিটার হবে। ওকে, তো এখান থেকে যদি আবার বলে ইফ দ্য mass of the plane and the driver plane and with the driver is say plane and pilot যে মাসটা যদি বলে 200 and sorry 1500 কেজি, ঠিক আছে, 1500 কেজি যদি বলে, তো সেক্ষেত্রে তার ফোর্সটা কত ছিল, সেন্টিমিটার ফোর্স কত ছিল, এটা বের করা যাবে না? জাস্ট উই নো দ্যাট F equal to ma. ওকে, তো অলরেডি এম দেওয়া আছে 1500 ইন্টু অ্যাক্সিলারেশন আমরা জানি এখানে 3g, so 1500 into 3 into 9.8. Okay, তো জাস্ট বেসিক্যালি তোমাদের এরকম এটাই দেওয়া থাকবে এই বিষয়গুলো, ঠিক আছে। তো বলা থাকবে হয়তো বা যে তোমার একটা রেডিয়াস দেওয়া আছে 100 মিটার একটা রেডিয়াস দেওয়া আছে সার্কুলার পাথের, এবং সে মনে করো 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে সার্কুলার পাথে মুভ করে, তার অ্যাক্সিলারেশন কত হবে? সো জাস্ট অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই r, এই ফর্মুলাতে লিখলেই হবে। যদি বলে ফাইন্ড আউট দ্য ফোর্স, সেন্টিমিটার ফোর্স, এন্ড F equal to ma or F equal to mv স্কয়ার বাই r। ওকে, তো এই হলো আমাদের যে এইটা তোমাদের বেসিক এইটা সার্কুলার মোশনের ক্ষেত্রে। এখানে সার্কুলার মোশনে কারো কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো। ওকে, সো তাহলে আমরা নেক্সট যে পার্টটাতে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট আমরা দেখতে চাচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাস এন্ড ওয়েট। ওকে, সো ফার্স্ট থিং ইজ দ্যাট ম্যাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ওয়েট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর এবং স্কেলারে বলে আসছি তোমাদের অলরেডি। সো ম্যাস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, জাস্ট অনলি নাম্বার, ওকে, অ্যান্ড ওয়েট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। অ্যান্ড জাস্ট ম্যাস যেটা, এটা তোমার বলতে পারো যে ইনার্শিয়া, যেটা জড়তার জন্য দায়ী আর কি, যে একটা অবজেক্ট কতটুক সে কোনো একটা ফোর্স বা কোনো একটা রেজিস্ট্যান্স দেবে, সেটা আমরা ডিফাইন করবো মাস থেকে, ঠিক আছে। যে একটা অবজেক্টকে তুমি ফোর্স দিচ্ছ, সেই জন্য সে কতটুক বাধা দিবে বা কতটুক মুভমেন্ট করবে, সেটা বা ইনার্শিয়া তার জড়তা কতটুক হবে, এটা মেজারমেন্ট করে হলো মাস থেকে। আর ওয়েটটা হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেশন অফ ম্যাস অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য আমাদের যেটা, সেটা হচ্ছে এম ইন্টু জি। তো এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি ওয়েট, so always downward, and unit of the mass is just gram or kilogram, and unit of the weight is a weight basically is a particular force which is also called the gravitational force. তো ওয়েটটাকে আমরা ফোর্স বলতেছি, এমজি যেটা, সেটার ইউনিট হচ্ছে নিউটন, কারণ ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তো এই হলো বেসিক্যালি ডিফারেন্স বিটুইন ম্যাস এন্ড ওয়েট। হ্যাঁ, তো জাস্ট মাস যেটা বস্তুর ম্যাস, তুমি জাস্ট ডিফাইন করতে পারবা যে সে কতটুকু কোনো একটা ফোর্সকে রেজিস্ট্যান্স দিবে, বা পার্টিকুলারলি ইনার্শিয়া কিরকম ডিফারেন্স হবে, এই আর কি। নেক্সট যেটা আসছে নিউটন ফার্স্ট ল। সো এখান থেকে আমরা ফোর্সের ডেফিনেশনটা পাবো বেসিক্যালি। ওকে, সো নিউটন ফার্স্ট ল অলরেডি তোমরা জানো, তারপর আমি বলতেছি। ইফ নো ফোর্স, জাস্ট যেটা একদম এক্স্যাক্টলি ল, এটা এখানে লেখা নাই, জাস্ট বেসিক যে জিনিস ওটা লেখা আছে। ইফ নো ফোর্স, আর এগুলো লিখতে বলে যদি, যে জাস্ট রাইট ডাউন দ্য ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল, জাস্ট হুবহু যেটা দেওয়া আছে ওইটা লেখা লাগবে, এটা না। তুমি যেটা বুঝবে ওইটাই লিখবে, সমস্যা নেই কোনো, ঠিক আছে। So if no force acts on an object, then the speed and direction of
its motion do not change. Okay, তার মানে if the object is initially is in rest, okay, then the object remain in rest if there is no force involved. Okay, external যদি কোনো ফোর্স না দেওয়া হয় একটা স্থির বস্তু স্থিরই থাকবে সবসময়। and if the object is moving with a velocity particular speed, একটা স্পিডে যদি মুভ করে সে 10 মিটার পার সেকেন্ড, তো আমরা যদি বাইরে থেকে কোনো ফোর্স না দেই তাহলে কিন্তু ওই স্পিডেই সে মুভমেন্ট করতে থাকবে। ওকে, 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো একটা অবজেক্টে তুমি যদি ফ্লোরে ধাক্কা দাও সেক্ষেত্রে সে একটা পার্টিকুলার স্পিডে মুভ করতে থাকে, একটা সময় যায় স্টপ হয়ে যায়। তো এখানে কিন্তু বলতে পারো যে স্যার এখানে তো কোনো ফোর্স ইনভলভ হচ্ছে না, আসলে বেসিক্যালি কিন্তু ফ্লোর ওই অবজেক্টের উপর একটা ফোর্স দিচ্ছে, সেটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স, যেটা হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্সের ঘর্ষণ বল আর কি। সো ওই ঘর্ষণ বলের জন্যই আমাদের কিন্তু ওই স্পিডটা কমে যাচ্ছে, সো দ্যাটস ওয়াই জিরো হয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু একটা ফোর্স ইনভলভ থাকে। তো বেসিক্যালি তোমার যে বিষয়টা এখানে মনে রাখতে হবে যে ভেলোসিটি বা অ্যাক্সিলারেট করতে গেলে, ভেলোসিটি তোমার চেঞ্জ করতে গেলে, যেহেতু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে অ্যাক্সিলারেশন, তো কোনো একটা পার্টিকেলকে অ্যাক্সিলারেট করতে গেলে অবশ্যই আমাদের ফোর্স ইনভলভ হতে হবে। তো ফোর্স যদি ইনভলভ না করি তাহলে তার স্পিডটা যেরকম ছিল সেরকমই থাকবে। যদি সে জিরো স্পিডে থাকে, জিরো মানে স্থিরে থাকে, স্থির থাকবে। আর যদি পার্টিকুলার একটা স্পিডে মুভ করতে থাকে ওই স্পিডে মুভ করতে থাকবে। তো এটা হলো ফার্স্ট ল। তো এখান থেকে আমরা দুইটা জিনিসের ধারণা পাই, একটা হলো ফোর্স, অ্যানাদার ইজ ইনার্শিয়া। So force is basically the measurement of the change in state of the particular object. So object state বলতে গেলে the state স্পিডটা চেঞ্জ হচ্ছে না ফিক্স থাকতেছে। সো এই স্টেট একটা অবজেক্টের মোশনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে যে জিনিসটা লাগবে সেটাকে আমরা বলতেছি ফোর্স। ওকে, so this is push or pull, we can just require to change an object motion. And force is a vector quantity. I need to explain both magnitude and direction. Okay, and the unit of the force is Newton. Now inertia, so inertia basically the measure of the resistance to change in its motion. তার মানে এর এই ভেলোসিটি চেঞ্জ করার জন্য আমরা যে ফোর্স দিচ্ছি এই ফোর্সটাকে সে যে পরিমাণ বাধা দিচ্ছে সেটাকে বলতেছি আমরা ইনার্শিয়া বা জড়তা। ওকে, তো একটা অবজেক্টকে আমরা ধাক্কা দিলে সে মুভ করা শুরু করে না, তার অবশ্যই সে ওই ফোর্সটাকে বাধা দেয়, যে 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 ক্যারেক্টারিস্টিক্সের জন্য বাধা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি ইনার্শিয়া। ওকে, তো এই হলো ইনার্শিয়া এন্ড ফোর্স এন্ড নিউটন ফার্স্ট ল। এখান থেকে তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন হইতে পারে, এটা একটু মাথায় রেখে দেবো ফার্স্ট লটা কি আসলে। তো এখানে দেখাচ্ছে বেসিক্যালি ব্যালেন্স ফোর্স এন্ড আনব্যালেন্স ফোর্স। সো if two force, same force given in the opposite direction, so then the force is called the balance force. So তুমি এইদিকে 100 নিউটন ফোর্স দিচ্ছ, এখানেও 100 নিউটন ফোর্স দিচ্ছ, তাহলে দেখো এটার উপর নেট ফোর্স কিন্তু জিরো হয়ে যাচ্ছে, ব্যালেন্স থাকতেছে। তো ব্যালেন্স থাকলে এটা কিন্তু তোমার কোনো দিকে মুভ করবে না, there will be no motion in this case if balance force is involved. So basically the force equal force, opposite direction force. And in case of unbalanced force, say here is 1 Newton force rightward and 60 Newton force leftward. So this is bigger force and this is smaller force. তো এখানে কিন্তু ব্যালেন্স ফোর্স না, আনব্যালেন্স ফোর্স, কারণ তার উপর একটা নেট ফোর্স কাজ করতেছে। এইদিকে 1 নিউটন দিচ্ছে, এদিকে 60 দিচ্ছে, তাদের ডিফারেন্স হচ্ছে 40, তো 40 নিউটনটা এক্সট্রা থাকতেছে রাইটওয়ার্ড। So that's why this object will move rightward direction. Okay, so in case of unbalanced force there is a motion involved. Okay, so just এখানে balance force and unbalanced forceটা দেখানো হয়েছে। Okay, নেক্সট যেটা আসতেছে নিউটন সেকেন্ড ল অফ মোশন। ওকে, তো তোমাদের ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি নেট ফোর্স, if net force involved in an object is equal to ma. তো এখানে নেট ফোর্সের কথা এই জন্য বলা হচ্ছে যে শুধু একটা ফোর্স একটা অবজেক্টের উপর ক্রিয়া নাও করতে পারে, দেখা গেল অনেকগুলো ফোর্স ক্রিয়া করতেছে, 2টা 3টা 4টা, মোর দেন 1 ফোর্সও হইতে পারে। সো ইন কেস অফ মোর দেন 1 ফোর্স অর সিঙ্গেল ফোর্স, the net force is equal to ma. So the second law is the acceleration of a body is directly proportional to the net force acting on the body and inversely proportional to the body's mass. Okay, তো অ্যাক্সিলারেশনটা তোমার ওই ফোর্সের সমানুপাতিক এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য মাস। তো বেসিক্যালি নিউটন সেকেন্ড ল যেটা ছিল, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা ছিল তোমাদের নিউটন সেকেন্ড ল। বাট এখানেও লিখতে পারো অলওয়েজ নেট ফোর্স ইজ ইকুয়াল টু
মাল্টিপ্লিকেশন অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন। তো তোমরা যেভাবেই লিখো, এখানে যেটা দেওয়া আছে এটা লিখতে পারো, অথবা বলতে পারো নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, অর আরেকটা বলতে পারো যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। ওকে, তো যে কোনোটা লিখলেই হবে। সো দিস নিউটন সেকেন্ড ল, আর বেসিক্যালি আমাদের যেটা লাগবে এফ নেট is equal to ma. This is the equation. Now let's solve a problem related to this Newton's second law. Okay, so a 1500 kg car starting from rest, so initially rest, attains a speed of the particular speed gain করতেছে 25 meter per second in 25 meter per second in 50 seconds. What force is acting on it? So just we need to find out the amount of force. So from Newton's second law, we know that F equal to ma. This is the formula to calculate the force acting on the object, okay, or acting on the car mainly. So F equal to ma. So we know that mass of this object m equal to 1500, okay, 1500 kg. So this is the mass of the object. And acceleration, we don't know the acceleration, so we need to calculate the acceleration here. So given informations here, the car is in rest initially, so initial velocity is 0, final velocity is v equal to 25 meter per second, and time taken to gain this speed is t equal to 50 seconds. So from equation of motion, we know that v equal to u plus at, then a equal to v minus u by t, and 25 minus 0 by 50, and acceleration is 0.5 meter per second square. Then if we put this value of acceleration and mass in F equal to ma, so now F equal to 1500 into 0.5, and finally force is equal to 750 নিউটন। সো এই টাইপের তোমাদের প্রবলেম গুলো থাকবে, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট তোমাদের, এটা একটু দেখে নিও, ঠিক আছে? দিস ইজ দ্য প্রসিডিউর টু ক্যালকুলেট দ্য ফোর্স in case of particularly involved in a particular motion. Okay, so এই হলো আমাদের নিউটন সেকেন্ড ল চলে গেল। তো আমরা এখন যেটা দেখব ফ্রি বডি ডায়াগ্রাম, এই টপিকটা ইম্পর্টেন্ট বেসিক্যালি। তো ফ্রি বডি ডায়াগ্রাম বেসিক্যালি মেইনলি ডিসক্রাইব দ্য just direction of the force with component. Okay, the direction of the force with component involved on a object, তার মানে একটা অবজেক্টের উপর যে কয়টা ফোর্স কাজ করতেছে তার কম্পোনেন্ট সহ, যেহেতু ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সো ভেক্টরের কম্পোনেন্ট সহ আমরা যে ডায়াগ্রামটা ড্র করব সেটাকে বললাম আমরা ফ্রি বডি ডায়াগ্রাম। এবং ফ্রি এর জন্য বলতেছে যে অবজেক্টটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব ওই অবজেক্টটার শুধু ওই অবজেক্টটার উপর কি কি ফোর্স কাজ করতেছে ওই ফোর্সগুলি আমরা দেখব। ওই অবজেক্ট অন্য বডির উপর কি পরিমাণ ফোর্স দিচ্ছে ওইটা দেখবো না আমরা, জাস্ট সেপারেটলি একটা অবজেক্ট কি পরিমাণ তার উপর ফোর্স কাজ করতেছে ওইটা দেখবো আমরা, ঠিক আছে? সো এটা ড্র করার প্রথম নিয়ম হইলো আমরা ওই অবজেক্টটাকে ড্র করব, জাস্ট একটা বক্স, দেখো এই বক্সটা দিয়ে আমরা ওই অবজেক্টটা ড্র করতেছি। দেন উই ড্র অ্যান এক্সিস, সো অ্যালং দ্য এক্স এক্সিস and along the y axis, এর অ্যাক্সিস ড্র করা আমি তোমাদের শিখাইছি। সো ওই অবজেক্টটাকে অরিজিনে রাখতে হবে, ওই অবজেক্টটাকে অরিজিনে রেখে জাস্ট উই ড্র এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস হরিজন্টাল এন্ড পারপেন্ডিকুলার ইজ ওয়াই অ্যাক্সিস। ওকে, দেন আমরা দেখবো এর উপর কি কি ফোর্স কাজ করতেছে। সো একটা অবজেক্টের কিন্তু ওয়েটটা অটোমেটিক্যালি থাকে তার উপর, কি পরিমাণ ওয়েট কাজ করতেছে, ওয়েটটা তোমার অটোমেটিক্যালি থাকে সেটা ডাউনওয়ার্ড। ওকে, আর এখানে দেখানো হয়েছে যে তার উপর আরো 3টা ফোর্স কাজ করতেছে, যেহেতু একটা ফ্লোরের উপর আছে, বলতেছে এই অবজেক্ট একটা ফ্লোরের উপর আছে। সো ফ্লোরের উপর থাকলে একটা নর্মাল ফোর্স কাজ করে, রিঅ্যাকশন ফোর্স যেটা সেটা ফ্লোর ওই অবজেক্টের উপর দেয় ওয়েটের জন্য, যেহেতু ওয়েট নিচের দিকে তার উপর একটা রিঅ্যাকশন ফোর্স হয় পারপেন্ডিকুলার ডিরেকশনে, ফ্লোর থেকে পারপেন্ডিকুলারলি, সেটা হলো নর্মাল ফোর্স। আর এই দুইটা ফোর্স যেটা দেওয়া আছে এটা এক্সটার্নাল ফোর্স, একটা রশ্মি দিয়ে এইদিকে তাকে টানতেছে, সো দ্যাটস ওয়াই টেনশন অবজেক্ট থেকে বাহিরের দিকে, আরেকটা ফোর্স এইদিকে দিচ্ছে, ওই ফোর্সটা এফ দিয়ে দেখানো আছে, ঠিক আছে? তো এই হলো ফোর্সের যে এইটা। সো এখন যদি আমরা এই দিকে একটা ফোর্স দিতাম, ওকে, জাস্ট এইদিকে যদি একটা ফোর্স দিতাম, তো সেক্ষেত্রে কিন্তু এইদিকে ফোর্সের জন্য তার কম্পোনেন্ট হইতো, এইদিকে একটা কম্পোনেন্ট হইতো, এইদিকে একটা কম্পোনেন্ট হইতো। আমি তোমাদের ভেক্টরের কম্পোনেন্ট দেখাই আসছি, আমার মনে হয় না এটাতে প্রবলেম হবে তোমাদের। ওকে, তো এটা হলো বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করাটা বুঝতে পারছো সবাই?
ফার্স্টে দেখবা যে অবজেক্টটা ড্র করবা একটা বক্স দিয়ে, এবং সেই অবজেক্টটাতে অরিজিন রেখে অ্যাক্সিস ড্র করবা। সেকেন্ড হলো অ্যাক্সিস ড্র করা। থার্ড হইলো তোমার মাথার ভিতরে ক্যালকুলেট করবা যে এর উপর কি কি ফোর্স কাজ করতেছে, এবং সেই ফোর্স গুলো ড্র করে ফেলবা। ওকে, তো এই হলো ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িংটা। তো এখান থেকে আমরা জাস্ট যে ফোর্স গুলো আমরা তোমাদের এখানে দেখাবো, অনেকগুলো ফোর্স হয় আমাদের, ঠিক আছে। তো ডিটেলসে সব ফোর্সে আমরা যাব না, শুধু আমরা এখানে জাস্ট 4টা ফোর্সের কথা আমরা কনসিডার করব। ওয়েট তো অটোমেটিক্যালি থাকে, ওয়েটটা না কনসিডার করে আমরা এখানে জাস্ট যে ফোর্স গুলো দেখবো সেটা হলো কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্স দুইটা হইতে পারে, ওয়ান ইজ নর্মাল ফোর্স, অ্যানাদার ইজ ফ্রিকশন, আর অ্যানাদার ইজ টেনশন, এন্ড লাস্ট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, সো কন্টাক্ট ফোর্স বলতে গেলে বোঝাচ্ছে যে অবশ্যই কোনো একটা কিছুর সাথে জাস্ট কন্টাক্ট থাকবে। ওকে, যেমন একটা ফ্লোরের উপর যদি একটা অবজেক্টকে রাখো, তাহলে কিন্তু একটা ফ্লোরের সাথে ওই অবজেক্টের কন্টাক্ট থাকতেছে। বাট একটা অবজেক্টটা যদি উপর দিকে ছেড়ে দাও, তাহলে কিন্তু তার কারো কোনো কিছুর উপর কন্টাক্ট নাই, শুধু সে নিচের দিকে মুভ করতেছে। ওকে, তো সেই ক্ষেত্রে কন্টাক্ট ফোর্স বলতে আমরা বোঝাচ্ছি কোনো একটা কিছু উপর যদি থাকে বা কোনো একটার সাথে যদি লেগে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে কন্টাক্ট ফোর্স। এবং কন্টাক্ট ফোর্স নর্মাল ফোর্স, আর একটা হলো ফ্রিকশনাল ফোর্স। তার মানে নর্মাল ফোর্স হচ্ছে প্রতিক্রিয়া বল যেটা আর কি, জাস্ট রিয়াকশন ফোর্স, এন্ড ফ্রিকশন বেসিক্যালি ডিসক্রাইব দা ঘর্ষণ বল আর কি। এন্ড টেনশন তখনই হবে, টেনশন ফোর্স যেটাকে আমরা টান বল বলতেছি, একটা রশ্মি দিয়ে যখন একটা অবজেক্টকে টানবো, রশ্মি অ্যাড করে যখন টানবো। এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ বেসিক্যালি ওয়েট, তার ওজনটা যেটা আর কি, ওয়েটটা অলওয়েজ ডাউনওয়ার্ড হবে, ও এমজি যেটা আর কি। তো এখানে এক্সপ্লেইন করে দেওয়া আছে তোমাদের ফোর্স গুলো। দেখো, নর্মাল ফোর্স, দিস ফোর্স অ্যাক্টস ইন দা ডিরেকশন পারপেন্ডিকুলার টু দা কন্টাক্ট সারফেস। তার মানে তুমি যদি একটা অবজেক্টকে ফ্লোরের উপর রাখো, তাহলে ওই ফ্লোরের পারপেন্ডিকুলার, ফ্লোরের লম্ব বরাবর সবসময়, এটা মাথায় রাখবা, নর্মাল ফোর্সটা ফ্লোরের লম্ব বরাবর। আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে জাস্ট একটা অবজেক্ট যদি মুভ করা শুরু করে প্যারালালি, কোনো কন্টাক্ট ফোর্সের সাথে প্যারালালি হবে এটা ডিরেকশন। সো অবজেক্টটা যেই দিকে মুভ করবে তার অপোজিট দিকে হবে ফ্রিকশনাল ফোর্স। ওকে, বুঝতে পারছো? জাস্ট ভেলোসিটি যেদিকে থাকবে, কন্টাক্ট যদি থাকে একটা অবজেক্টে একটা ইসের সাথে, তলের সাথে, তো সেই ক্ষেত্রে যেদিকে সে ভেলোসিটিতে যেই দিকে মুভ করতেছে তার অপোজিট দিকে যে ফোর্সটা হবে, দিস ইজ কল্ড ফ্রিকশনাল ফোর্স। এন্ড এখানে জাস্ট এক্সপ্লেন করা আছে স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, জাস্ট বোঝানোর জন্য আমি এটা লিখে দিয়েছি, এটা জাস্ট এত ইম্পর্টেন্ট না এখানে। তো স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে অবজেক্টটাকে তুমি ফোর্স দিচ্ছ, তারপরে সে স্লাইড করতেছে না বা মুভ করতেছে না, তখন একটা ফ্রিকশন কাজ করে, সেটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। আর মুভ করার সময় একটা ফ্রিকশন কাজ করে, সেটাকে বলে জাস্ট কাইনেটিক ফ্রিকশন আর ডাইনামিক ফ্রিকশনও বলে এটা। আর টেনশন তো আমি বললামই তোমাদের যে কোনো একটা অবজেক্টে তুমি যদি একটা রশ্মি দিয়ে বা পার্টিকুলারলি স্ট্রিং বা রূপ দিয়ে যদি তুমি অ্যাড করো, তাহলে যে ফোর্সটা ইনভলভ হয় তাকে বলি আমরা টেনশন ফোর্স। ওকে, এবং সেই ক্ষেত্রে ওই রূপ রশ্মিটা আমরা মাসলেস কনসিডার করি। অলওয়েজ আইডিয়াল কর্ডটাকে আমরা মাসলেস কনসিডার করি, এটা একটু মাথায় রাখো, কারণ ওই মাস থাকলে কিন্তু তার আবার ওয়েট কনসিডার করা লাগে, তো আমরা নর্মালি কনসিডার করি মাসলেস। ওকে, তো এখানে দেখো দেখানো হয়েছে ফিগারটাতে। সো এটা হচ্ছে অবজেক্টটা হরাইজন্টাল প্লেনে আছে, এই অবজেক্টটা, তাহলে তার ওয়েট নিচের দিকে কাজ করতেছে, সবসময় নিচের দিকে। এবং নর্মাল ফোর্স দেখো এই প্লেনের পারপেন্ডিকুলার, দেখো 90 ডিগ্রি, প্লেন থেকে 90 ডিগ্রি উপরের দিকে। ওকে, আর ওয়েট তো ডব্লিউ ইকুয়াল টু এমজি আমি বলেই আসছি। এন্ড ইন কেস অফ দিস ইনক্লাইন প্লেনটা যদি ইনক্লাইন থাকে, ঠিক আছে, যদি ইনক্লাইন প্লেন থাকে, তো সেক্ষেত্রে ওয়েট কিন্তু ডাউনওয়ার্ডই, ওয়েট কিন্তু নিচের দিকেই, বাট নর্মাল ফোর্সটা কিন্তু পারপেন্ডিকুলার টু দা প্লেন। ওকে, তো এটা যেহেতু তোমার প্লেনটা, এই প্লেনের পারপেন্ডিকুলার কিন্তু এটাই হবে, তখন কিন্তু আবার লম্বালম্বি হবে না। ওকে, এটা মাথায় রাখো, ঠিক আছে, কারণ লম্বালম্বি হইলে কিন্তু এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হইলো না, কারণ নর্মাল ফোর্স তো অলওয়েজ পারপেন্ডিকুলার দেয়। যেমন আমি তোমার ইসে কি বলে, যদি পার্টিকুলার একটা ফ্লোরে দাঁড়ায় থাকি, ওই ফ্লোরটা কিন্তু পারপেন্ডিকুলার উপরের দিকে আমাকে দিবে, ফোর্স দিবে আর কি, ঠিক আছে, দিস ইজ কল নর্মাল ফোর্স। এন্ড নর্মাল ফোর্স থেকে এখানে দেখানো আছে আমরা কিভাবে নিউটন সেকেন্ড লটা ইউজ করতে পারি। ওকে, তো নিউটন সেকেন্ড লতে আমরা বলতেছে নেট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, নেট ফোর্স ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের প্রবলেমটা দেওয়া আছে, একটা বক্স টেবিলের উপর আসছে, তো
তো সেক্ষেত্রে তার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করো। দেখো আমরা শুধু এক্স অ্যাক্সিস ড্র করছি, ওয়াই অ্যাক্সিস ড্র করছি, অবজেক্টটাকে অরিজিনে রেখেছি, এবং এখন দেখি এটার উপর কি কি ফোর্স কাজ করতেছে। আমরা 5টা ফোর্সের কথা বলছি। একটা হইলো তোমার নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, তারপরে হইলো টেনশন অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। 4টা ফোর্স, সরি ওয়েট, যেটা 4টা ফোর্সের কথা বলছি, ওয়েট। তো টেনশন, নর্মাল ফোর্স, ফ্রিকশন অ্যান্ড ওয়েট। তো আমরা এখান থেকে দেখি যদি অবজেক্টটা মুভমেন্ট করে, যদি মুভ করে, তাহলেই কিন্তু আমরা আমাদের ফ্রিকশন আসবে। তাহলে এখানে অবজেক্ট মুভ করতেছে না, স্থির আছে, সারফেসের উপর স্থির আছে, তাহলে হচ্ছে আমার এখানে ফ্রিকশন নাই। এবং একটা রশ্মি দিয়ে অ্যাড থাকলে টেনশন থাকবে, তাহলে অবশ্যই টেনশন নাই। তাহলে বাকি দুইটা আছে কিনা দেখি। নর্মাল ফোর্স, তো নর্মাল ফোর্স থাকবে যখনই সারফেসের উপরে থাকবে, ওকে, তার মানে সারফেসের উপরে আছে, নর্মাল ফোর্স আছে। এবং ওয়েট তো সবসময় থাকবেই, তাহলে ওয়েট আর নর্মাল ফোর্সটা আছে। তাহলে আমাদের এই অবজেক্টের উপর কি কি ফোর্স আছে আমরা এটা বের করে ফেললাম, নর্মাল ফোর্স অ্যান্ড ওয়েট। তো নর্মাল ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, দেখো এখানে পারপেন্ডিকুলার অন দ্য ওয়াই অ্যাক্সিস, and weight always downward, so weight is downward. Okay, so now net force যদি আমরা ক্যালকুলেট করি, একটা জিনিস মাথায় রাখবা, নেট ফোর্স ক্যালকুলেটের সময় পজিটিভ অ্যাক্সিসের দিকে যে ফোর্স গুলো যাবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, এবং নেগেটিভ অ্যাক্সিসের দিকে যে ফোর্স গুলো যাবে সেটাকে নেগেটিভ ধরবো। তারপর আমরা অ্যাড করব, তাহলে আমরা এনটা হচ্ছে পজিটিভ, ডাব্লিউটা হচ্ছে নেগেটিভ, সো এন মাইনাস ডাব্লিউ, দিস ইজ দ্য টোটাল ফোর্স অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, তো ওয়াই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স, তাহলে আমরা সামেশন অফ এফ ওয়াই রিপ্রেজেন্ট দ্য নেট ফোর্স অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু এন মাইনাস ডাব্লিউ, হুইচ ইজ ইকুয়াল টু এম এ। নিউটন সেকেন্ড ল অনুযায়ী হচ্ছে দিস ইজ দ্য নেট ফোর্স ইকুয়াল টু এম এ হবে। যেহেতু এটার কোনো অ্যাক্সিলারেশন নাই, সো অ্যাক্সিলারেশন জিরো হইলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু জিরো, সো দ্যাটস ওয়াই এখানে সরাসরি জিরো লিখে দিছে। বাট ইকুয়েশনটা হচ্ছে হয়তো তোমার এফ ইকুয়াল টু এম এ। তো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এফ ওয়াই ইজ ইকুয়াল টু এম এ ওয়াই, ওয়াই এর দিকে যদি কোনো অ্যাক্সিলারেশন থাকে সেটা হবে এম এম এ ওয়াই। এফ net force along the y axis equal to m a y, so f net force equal to n minus w is equal to 0 because there is no acceleration. So এখানে আলটিমেটলি আমরা নিউটন নর্মাল ফোর্স ইকুয়াল টু w লিখতে পারি, n ইকুয়াল টু mg। এই হলো আমাদের জাস্ট নর্মাল ফোর্সের যে বিষয়টা। তো নর্মাল ফোর্স ম্যাক্সিমাম সময় mg হয়, বাট ইনক্লাইন প্লেনে যদি রাখা হয় তখন দেখা গেল তোমার ডিফারেন্স হয় mg থেকে। ওকে, সেটা মাথায় রেখো। নেক্সট যেটা টেনশন ফোর্সটা দেখানো হয়েছে এখানে। এম এম একটা অবজেক্ট, এম মাসের একটা অবজেক্ট, সেটাকে একটা পুলি দিয়ে তোমার এখানে করে দেওয়া আছে, জাস্ট হ্যাঙ্গিং আছে অবজেক্টটা। তাহলে টেনশনটা অবজেক্ট থেকে অলওয়েজ উপরের দিকে হবে। যে রশ্মি দিয়ে অ্যাড করা থাকবে, মনে রাখবা এটা সবসময়, যে অবজেক্ট থেকে রশ্মির দিকে বাহিরের দিকে হবে সবসময়। তার মানে এটা যদি এম হয়, টেনশনটা দেখো রশ্মি থেকে বাইরের দিকে মানে উপরের দিকে, এবং ওয়েটটা নিচের দিকে। তো এটা ফ্রি বডি ডায়াগ্রাম এখানে ড্র করা হয়েছে। যেহেতু কোনো সারফেস নাই, নর্মাল ফোর্স নাই, ওকে, এবং কোনো সারফেস নাই, ফ্রিকশনাল ফোর্সও নাই। তো নর্মাল ফোর্স নাই, ফ্রিকশনাল ফোর্স নাই, শুধু টেনশন আছে আর ওয়েট আছে। তাহলে টেনশন উপরের দিকে, ওয়েট নিচের দিকে। সো এই ক্ষেত্রে দেখো টেনশন মাইনাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু এটা ফিক্সড আছে, তার অ্যাক্সিলারেশন নাই, সো এখানে জিরো। সো টি ইকুয়াল টু এমজি, এখানে টেনশন ফোর্স ইকুয়াল টু এমজি। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে, আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলেই তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আর আমি এটাও মনে রাখবা সবসময় যে ফ্রি বডি ডায়াগ্রামটা ইন্ডিভিজুয়াল হয় সবসময়। ওকে, তো ফিগারে দেওয়া আছে এ ফোর্স অফ 10 নিউটন, সো দিস ফোর্স এফ ইজ 10 নিউটন ইজ অ্যাপ্লাইড টু দ্য রাইট অফ দ্য ব্লক 1। সো ব্লক 1 এর রাইটে F1 এফ ইকুয়াল টু 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এজিউম এ ফ্রিকশনলেস সারফেস, তাহলে এই সারফেসটা ফ্রিকশনলেস সারফেস, তার মানে অবশ্যই ফ্রিকশন নাই, ফ্রিকশনাল ফোর্সটা আমার ইনভলভ করা লাগবে না। The masses are m1 equal to 3 kg and m2 equal to 1 kg. So block 2 has mass 3 kg, sorry, 1 kg, and block 1 has mass 3 kg. Find the tension in the cord connecting the two blocks as shown. তার মানে এই দুটো অবজেক্টকে কানেক্ট করানো হয়েছে, এখানে যে টেনশন আছে ওই টেনশনটা কত এটা বের করতে বলছে। ওকে, এখন আমাকে বলো অবজেক্ট 2 যেটা ব্লক 2, এর উপর কি কি ফোর্স কাজ করতেছে।
কেউ একজন বলো, 4টা ফোর্সের কথা বলছি আমার তোমাদের, ওই 4টা ফোর্স থেকে কি কি ফোর্স কাজ করতেছে, কেউ একজন বলো। 4টা ফোর্স আমি আবার বলে দিচ্ছি, নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, টেনশন অ্যান্ড ওয়েট। তো ওয়েটটা কিন্তু সবসময় থাকবেই, যেহেতু অবজেক্ট আছে, তার মাস আছে, ওয়েটও আছে। টেনশন থাকবে তখনই যখন একটা রশ্মি দিয়ে আমরা টানবো তাকে, বা রশ্মি অ্যাড করা থাকবে কোনো একটা অবজেক্টের উপর। তারপর ফ্রিকশন থাকবে তখনই আমরা যখন সারফেসটা ফ্রিকশনাল হবে, বা কোনো একটা ফ্লোর থেকে ফ্লোরে আমরা টানবো তাকে, তখনই থাকবে আর কি ফ্রিকশন ফোর্সটা। আর নর্মাল ফোর্স থাকবে তখনই যখন একটা ফ্লোরের উপর রাখবো একটা অবজেক্টকে আমরা। এখন বলো তোমরা, এখানে যে কোনো একজন বলো, ব্লক 2 এর উপর কয়টা ফোর্স কাজ করতেছে এই 4টার মাঝখানে? স্যার 2টা, ফ্রিকশনাল ফোর্স, ওয়েট। কি ফ্রিকশনাল ফোর্স? আর ওয়েট তো আছে। আর আচ্ছা, অবজেক্ট 2 এর উপর বলতেছো ওয়েট আছে, ওয়েট তো সবসময় থাকবেই। আর কোনটা বলতেছো? ফ্রিকশনাল ফোর্স। বাট এখানে বলছে ফ্রিকশনলেস সারফেস। তাহলে নর্মাল ফোর্স। ফ্রিকশনলেস নেই, বুঝছো? তো ফ্রিকশন তো নাই, ফ্রিকশনাল সারফেস মানে ফ্রিকশনলেস সারফেস, তার মানে এই সারফেসটাতে ফ্রিকশন নাই, বুঝতে পারছো? জি স্যার, তাহলে এটা নর্মাল ফোর্স হবে। যেহেতু একটা ফ্লোরের উপর আছে, তাহলে নর্মাল ফোর্স থাকবে। আর এই অবজেক্টের উপর, অবজেক্ট 2 এর উপর কি কোনো রশ্মি অ্যাড করা আছে? নো, হুম, নাই। এই লাইনটা কি? এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে জাস্ট পার্টিকুলার স্ট্রিং। দেখো এই যে এখানে বলা আছে basically assume a frictionless surface. কোশ্চেনটা বলা হয় assume that the rope stays tight so that both blocks have the same acceleration. জাস্ট এখানে জাস্ট এই রূপ যেটা, এটা জাস্ট রশ্মি অ্যাড করা আছে। ওকে, তাহলে আমরা বলতেছি এখানে দেখো ব্লক 2 তে যেটা, ব্লক 2 তে তোমার ফ্রিকশন নাই। ওকে, ফ্রিকশনলেস সারফেস, এখানে ফ্রিকশন নাই, তার মানে 4টা ফোর্স থেকে একটা ফোর্স অলরেডি চলেই গেল, ফ্রিকশন নাই, তার মানে ফ্রিকশনলেস। যেহেতু ফ্রিকশনলেস যদি বলে, ফ্রিকশন থাকবে না, তাহলে আর বাকি 3টা থাকবে। তো 3টা থেকে দেখি অন্য কিছু বাদ দেওয়া যায় কিনা। তো এটাতে অবশ্যই 3টাই আছে, ওয়েট আছে নিচের দিকে, নর্মাল ফোর্স আছে উপরের দিকে, টেনশন আছে অবজেক্ট থেকে বাহিরের দিকে। ওকে, তার মানে এটাতে 3টা ফোর্সই আছে। এন্ড ব্লক 1-এ যেটা আছে, টেনশন আছে এদিক, ওয়েট আছে নিচের দিক, নর্মাল ফোর্স আছে এদিক, এবং আলাদা একটা ফোর্স আছে এক্সটার্নাল ফোর্স, যে ফোর্সটা আমি এদিকে টানতেছি। তার মানে ব্লক 1-এ 4টা ফোর্স আছে, 4টা ফোর্স আছে। একটা হলো ওয়েট নিচের দিকে, টেনশন এইদিকে, নর্মাল ফোর্স উপরের দিকে, আর এইদিকে হলো ফোর্স, যে ফোর্সটা এক্সটার্নাল ফোর্স। তো এক্সটার্নাল ফোর্স, এই 4টা ফোর্স বাদেও এক্সটার্নাল ফোর্স আসে অনেক সময়, যদি কোনো একটা ফোর্স আমরা ইনভলভ করি এখানে। তো দেখো এখন ফ্রি বডি ডায়াগ্রামটা, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম দেওয়া আছে। ওকে, আমি যেটা বলতেছিলাম, ব্লক 1-এর জন্য টেনশন এই দিক, নর্মাল ফোর্স এই দিক, ওয়েট নিচের দিক। তার মানে এখানে N2 রিপ্রেজেন্ট দ্য নর্মাল ফোর্স অন অবজেক্ট 2, W2 represent the normal force on object 2, W2 represent the weight of object 2, and N2 represent the normal force on object 2. And here 4টা ফোর্সের কথা বলছিলাম, উপরের দিকে নর্মাল ফোর্স, নিচের দিকে W1, এদিকে ফোর্স, এদিকে T। এখন দেখো আমরা যদি নিউটন সেকেন্ড ল ইউজ করি, তো সেক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট অবজেক্টের জন্য এক্স এর দিকে একটা ইকুয়েশন পাবো, ওয়াই এর দিকে একটা পাবো, তাহলে 2টা ইকুয়েশন। আবার অবজেক্ট 1 এর জন্য দেখো এক্স এর দিকে একটা ইকুয়েশন পাবো, ওয়াই এর দিকে একটা ইকুয়েশন। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এক্স এর দিকে ব্লক 2 এর জন্য হবে টি ইকুয়াল টু এম টু এ। বুঝতে না পারলে বললো আমাকে, টি ইকুয়াল টু এম টু এ is along the x axis, and along the y axis net force is n2 minus w2. সো n2 minus w2, যেহেতু y অক্ষ বরাবর কোনো অ্যাক্সিলারেশন নাই ব্লক 2 এর, শুধু x এর দিকে অ্যাক্সিলারেট করতেছে, y এর দিকে কোনো মুভমেন্ট নাই, y এর দিকে সে মুভ করতেছে না, তাহলে অ্যাক্সিলারেশনও নাই। সো দ্যাটস ওয়াই ma is 0. সো n2 minus w2 is equal to 0। তাহলে 2টা ইকুয়েশন পাইলাম ব্লক 2 এর জন্য। ব্লক 1 এর জন্য সেম, যেহেতু পজিটিভ x এর দিকে যাচ্ছে f এবং নেগেটিভ x এর দিকে যাচ্ছে t, তাহলে f মাইনাস t ইজ ইকুয়াল টু m1a, অবজেক্টের মাস m1 এবং অ্যাক্সিলারেশন x এর দিকে, সো m1a
and y অক্ষ বরাবর n1 minus w1, this is the net force, is equal to 0, কারণ y অক্ষ বরাবর কোনো মুভমেন্ট নাই। তাহলে চারটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা এখানে। তো এখান থেকে দেখো অটোমেটিক্যালি আমরা অবজেক্টটার টেনশন বের করতে পারবো। দেখো টেনশন কিভাবে বের করব, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? নো। ওকে, এখন দেখা যাচ্ছে? নো স্যার, দেখা স্টিল দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। তাহলে হয়তো তোমার ওখানে কোনো প্রবলেম হয়েছে আর কি। তো ওকে স্যার। আমরা ওকে, তো আমরা তো এখানে চারটা ইকুয়েশন পাইলাম। তো এখান থেকে দেখো অটোমেটিক্যালি আমরা নরমাল ফোর্স অন ব্লক 2 এন্ড নরমাল ফোর্স অন ব্লক 1 অটোমেটিক্যালি বের করতে পারবো ওয়াই কম্পোনেন্টের যে ইকুয়েশন দিয়ে। এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন থেকে আমরা অটোমেটিক্যালি নরমাল ফোর্স বের করতে পারবো। আর এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা টেনশন বের করতে পারবো। দেখো কিভাবে টেনশন বের করা যায়। ইকুয়েশন হচ্ছে F minus T equal to M1A and T equal to M2A। তো এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা যদি আমরা বসাই, দেখো এফ মাইনাস টি ইকুয়াল টু m1a, এখান থেকে a এর ভ্যালুটা যদি আমরা বসাই, দেখো a ইকুয়াল টু টি বাই m2, ইকুয়েশন 2 থেকে a ইকুয়াল টু টি বাই m2, জাস্ট টি বাই m2 বসাইছি। তাহলে এফ মাইনাস টি ইকুয়াল টু m1 টি বাই m2, দেন জাস্ট সিম্পল ক্যালকুলেশন। ওকে, এই টিটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, সো এফ ইকুয়াল টু m1 টি বাই m2 প্লাস টি, দেন টিটাকে আমরা কমন নিয়ে নিয়েছি 1 প্লাস m1 বাই m2, then t equal to f divided by 1 plus m1 by m2, and finally 10 newton divided by 1 plus 3 by 1, this is equal to 2.5 newton. Okay, so tension in the cord is, or tension in the roof is 2.5 newton. So this is a mainly problem solving যেটা আমরা তোমাদের দেখলাম। এখানে একটা জিনিস মাথায় রাখবা, ব্লক দেখো এখানে ব্লক 2 এবং ব্লক 1 দুইটার ক্ষেত্রে কিন্তু টেনশন দুই দিকে। দেখো এটা টেনশন এদিক, এটা টেনশন এদিক, বাট একই টেনশন, কারণ একই রশ্মি দিয়ে আমরা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে ক্লিয়ার? সো সেক্ষেত্রে কিন্তু টেনশনটা আমি আবারও বলতেছি, টেনশন ইজ অলওয়েজ ফ্রম দা অবজেক্ট টু দা টু দা পার্টিকুলার ডিরেকশন অফ দা রুট। তো যে রশ্মিটা যেটা থাকবে অবজেক্ট থেকে রশ্মির দিকে, তো এই ব্লকের জন্য অবজেক্ট থেকে রশ্মির দিকে হচ্ছে এই দিক, আর এই ব্লকের জন্য অবজেক্ট থেকে রশ্মির দিকে হচ্ছে এই দিক। দ্যাটস ওয়াই দিস ইজ টেনশন। ওকে, তো তোমরা ফেব্রুয়ারি ডায়াগ্রাম ড্র করাটা বাসায় দেখবা। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি এখানে চারটা ফোর্সের কথাই থাকবে, তো ফ্রিকশনাল ফোর্সটা তোমার থাকবেই না। ওকে, তো ফ্রিকশনাল ফোর্সটা আমি আলটিমেটলি তোমাদের দিবই না। সো তিনটা ফোর্সের কথা তোমরা চিন্তা করবা সবসময়। ওকে, নর্মাল ফোর্স, টেনশন এন্ড ওয়েট। সেক্ষেত্রে ওয়েটটা সবসময় থাকবেই। সো নর্মাল ফোর্স আর টেনশনটা কোন সময় থাকবে এটা তোমাদের ক্যালকুলেট করতে হবে। সো নর্মাল ফোর্স থাকবে কোনো একটা ফ্লোরের উপর থাকলে, আর টেনশন থাকবে কোনো রশ্মি দিয়ে অ্যাড করলে। ওকে, তো আমি ফ্রিকশনাল ফোর্সটা দিব না, আমি আবারও বলতেছি, শুধু তিনটা ফোর্সই থাকবে, ওয়েট, টেনশন এন্ড নর্মাল ফোর্স। আর একটা এক্সটার্নাল ফোর্স থাকতে পারে, এক্সটার্নাল ফোর্স তো এক্সটার্নাল ফোর্সই, সেটা হচ্ছে এফ দিয়ে ডিফাইন করবে, এবং সেখান থেকে পরে ফিউরি ডায়াগ্রামটা তোমরা ড্র করবে, দেন নিউটন সেকেন্ড ল ইউজ করে সলভ করবে। তো এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না হলে তোমাদের এই প্রবলেমটা শেষ হয়েছে, আমি জাস্ট এটা করে দিব, তোমাদের লেকচারটা আপলোড করে দিব শেষ করে। তো কারো কোনো কোশ্চেন আছে? Okay, so if there is no question, then just আজকের ডিসকাশনটা এন্ড করতে যাচ্ছি।